আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়েমেনের সাথে কিছুতেই পেরে উঠছে না ইসরায়েল, মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। ইসরায়েলের 4 জন মোসাদ এজেন্টকে ফাঁসিতে ঝুলালো ইরান। ইসরায়েলি সেনা ঘাঁটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ব্যর্থ মার্কিন প্যাট্রিয়ট, রাশিয়ার S-400 কিনছে কাতার। ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদের, বললেন নেতানিয়াহু। উত্তেজনার মধ্যে রাশিয়া বেলারুশের সামরিক মহড়া, সীমান্তে 40,000 সেনা পাঠাচ্ছে পোল্যান্ড। চোখের সামনে চুরি, শেখ হাসিনার শাসনামলে পাচার হয় $234 বিলিয়ন। ফিনান্সিয়াল টাইমসের বিস্ফোরক প্রতিবেদন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইয়েমেনের সাথে পেরে উঠছে না ইসরায়েল। একটি মার্কিন গবেষণা সংস্থা ইয়েমেনি কর্মকর্তাদের বক্তব্যকে সমর্থন করে জানিয়েছে, ইসরায়েলও আমেরিকা ও সৌদি আরবের মতো ইয়েমেনকে দমাতে পারছে না। সংস্থাটির মতে, দখলদার ইসরায়েল ইয়েমেনে আগুন নিয়ে খেলছে এবং যুদ্ধ তার জন্য ক্রমেই এক ক্ষয়িষ্ণু সংঘর্ষে পরিণত হয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট এর সহযোগী সাময়িকী রেসপন্সিবল স্টেটক্রাফট এক বিশ্লেষণে লিখেছে, ইসরায়েল ইয়েমেনে হামলা চালানোর পর আনসারুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল বুখাইতি ঘোষণা দেন যে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। সাময়িকীটি বলছে, বুখাইতি ভুল বলেননি, কারণ এই হামলা 2 বছরের পুরনো এই ক্ষয়িষ্ণু যুদ্ধের কাঠামোয় এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। একদিকে অঞ্চলের প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত সেনাবাহিনী, অন্যদিকে সবচেয়ে অভিজ্ঞ গেরিলা বাহিনী মুখোমুখি দাঁড়িয়েছে। বিশ্লেষণটিতে আরো বলা হয়, এই সংঘর্ষকে ত্বরান্বিত করেছে গাজার যুদ্ধ। সেটি ইয়েমেনিদের জন্য আদর্শিক জ্বালানি ও রাজনৈতিক সুযোগ এনে দিয়েছে নিজেদের পুনর্গঠনের জন্য। তারা ফিলিস্তিনের সঙ্গে সংহতির ভূমিকা গ্রহণ করেছে এবং এভাবে তারা আঞ্চলিক হুমকি স্বরূপ এক শক্তি থেকে বৈশ্বিক পর্যায়ে প্রভাব বিস্তারকারী এক পরিবর্তন সাধক শক্তিতে রূপ নিয়েছে। কুইন্সির প্রতিবেদনে বলা হয়, মে মাসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়, যখন ট্রাম্প প্রশাসন ব্যয়সাপেক্ষ ও ব্যর্থ বিমান অভিযানের ফাঁদ থেকে বেরিয়ে আসতে চেয়ে ইয়েমেনিদের সঙ্গে হঠাৎ করেই এক যুদ্ধ বিরতিতে পৌঁছায়। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইয়েমেনি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ বন্ধ করবে এবং ইয়েমেনিরা আমেরিকার জাহাজে আক্রমণ স্থগিত রাখবে। এই সমঝোতা আসলে ইয়েমেনিদের জন্য এক বিরাট সাফল্য ছিল। তারা বলতে সক্ষম হয়, একটি পরাশক্তির সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে থেকেও তারা টলেনি। প্রতিবেদনটি আরো উল্লেখ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমঝোতা ইসরায়েলকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে সম্পন্ন হয়। এতে তেল আবিব বুঝতে পারে ইয়েমেনের মুখোমুখি দাঁড়াতে গিয়ে তারা একা পড়ে গেছে। সাময়িকীটির মতে, বিমান হামলায় ইয়েমেনিদের হারানো প্রায় অসম্ভব। এটি সৌদিদের 7 বছরের ব্যর্থ হস্তক্ষেপ থেকেই স্পষ্ট। একই শিক্ষা আবারও পেয়েছে ওয়াশিংটন। স্বল্পমেয়াদী বিমান যুদ্ধ ফলপ্রসূ নয়, আর স্থল আক্রমণ সম্পূর্ণরূপে অকল্পনীয়। ফলে ইসরায়েল এখন ইয়েমেনে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যেখানে সামরিক কোনো জয়লাভের পথই খোলা নেই। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে উত্তর পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত 4 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তারা তেল আবিব সরকারের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল। খবর মেহের নিউজের। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, আসামিরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো জায়নবাদী শাসনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠাতো। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা মোসাদ এজেন্টদের সঙ্গে জরুরি কনফারেন্স কলের জন্য সিম কার্ড সংগ্রহ ও বিশেষ ফোন ক্রয় করেছিল। এছাড়া তারা রাজধানী তেহরান সহ উরুমিয়া, শাহরুদ, ইস্পাহান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়েছে। এই
এই চক্রটি ইরানের সামরিক ঘাঁটি, দুর্গ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণে জড়িত ছিল এবং এসব কার্যকলাপের বিনিময়ে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেত। বিচার বিভাগীয় কর্মকর্তারা মোসাদ এজেন্টদের সঙ্গে তাদের যোগাযোগ ও সহযোগিতার প্রমাণ আদালতে উপস্থাপন করার পর উরুমিয়ার বিপ্লবী আদালত আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেন। তাদের বিরুদ্ধে শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ আইন এর ৬ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয় এবং সে অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আজ শুক্রবার ১২ সেপ্টেম্বর আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি প্যালেস্টাইন সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে এবং এই হামলার ফলে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সারি আরও জানান তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত 2টি অভিযান চালায়, যার একটিতে 2টি ড্রোন ব্যবহার করে এলাত সংলগ্ন রামন বিমানবন্দরে, আরেকটিতে একটি ড্রোন দিয়ে নেগেভের আরেকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। বিবৃতিতে হামলাগুলোকে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড ও ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবেই বর্ণনা করা হয়েছে। সারি জোর দিয়ে বলেন ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে। এর আগে হুথি আনসারুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন ইয়েমেনের পাল্টা অভিযান ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডে দখলদার বাহিনী ও চরমপন্থী বসতি স্থাপনাকারীদের জন্য আর কোথাও নিরাপদ রাখবে না। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি গণমাধ্যম সম্পর্ক পরিচালক আব্দুল্লাহ আল আহনুমি বৃহস্পতিবার বলেন রাজধানী সানার তাহরির স্কোয়ারে নাগরিকদের লক্ষ্য করে চালানো জায়নিস্ট শাসনের ভয়াবহ অপরাধ কোনোভাবেই জবাবহীন থাকবে না। তিনি আরো জোর দিয়ে বলেন ইয়েমেনের পাল্টা হামলা সামরিক ঘাঁটি, বিমানবন্দর, বসতি স্থাপনাকারীদের সমাবেশ ও অন্যান্য সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করবে। আব্দুল্লাহ আল আহনুমি ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের দ্রুত ও যথাযথ জবাব দেওয়ার অঙ্গীকার করেন। বলেন আমাদের প্রতিক্রিয়া হবে জায়নিস্ট সমাবেশগুলোকে লক্ষ্য করে হামলা চালানো, তারা যেখানেই থাকুক না কেন, বসতিতে, বিমানবন্দরের লাউঞ্জে কিংবা অন্য কোথাও। আল আহনুমি জোর দিয়ে বলেন শত্রুকে বোঝাতে হবে আমাদের জনগণের রক্ত মূল্যবান, আর এটি ঝরানোর হলে আরো শক্তিশালী প্রতিশোধমূলক হামলার সূত্রপাত ঘটবে। কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ইসরায়েলি হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার সামরিক বিশ্লেষক ইগর কোরনচেঙ্কো সংবাদ মাধ্যম স্পুটনিককে বলেছে কাতারকে একটি বাস্তব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য রাশিয়ার S-400 ভাইকিংস এবং টর M2 ব্যবস্থা কিনে নেওয়া উচিত। কোরনচেঙ্কো বলেন সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে যে কাতারের একমাত্র মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমে নির্ভর করা আর কার্যকর নয়, আর এসব ঘটনা দেশটির সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়নের গুরুতর কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো জানান প্যাট্রিয়ট সিস্টেমে বড় দুর্বলতা রয়েছে, যেমন সীমিত গুলির সংখ্যা, কম গতিশীলতা এবং এমন ব্যাকডোর যা মার্কিন স্বার্থের সাথে সামঞ্জস্য না থাকলে দূর থেকে এটি নিষ্ক্রিয় করা যায়। কোরনচেঙ্কোর মতে প্যাট্রিয়ট সিস্টেম 360 ডিগ্রি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম নয়। এটি ট্র্যাকের মাধ্যমে পরিবহন করা হয়, যেখানে রাশিয়ার অত্যাধুনিক ট্র্যাক বা চাকার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অনেক বেশি গতিশীল। তিনি বলেন একমাত্র বিকল্প হলো রাশিয়া। তিনি আরো উল্লেখ করেন কাতার এবং রাশিয়ার মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে, বিশেষ করে নেতৃত্ব স্তরে। তিনি আরো বলেন রাশিয়ার প্রতিরক্ষা শিল্প উন্নত সিস্টেম সরবরাহ করতে সক্ষম এবং এই প্রসঙ্গে কাতার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। কোরনচেঙ্কো জোর দিয়ে বলেন কাতারের একটি বহুস্তরীয় এয়ার ডিফেন্সের প্রয়োজন, যা দীর্ঘ পরিসরে S-400, মধ্য পরিসরের ভাইকিংস এবং সংক্ষিপ্ত পরিসরের অন্তর্ভুক্ত করতে পারে। এই সংমিশ্রণ
এখন সমস্ত উচ্চতা এবং হুমকির ধরনকে কভার করতে সক্ষম। টর M2 সম্পর্কে তিনি বলেন, এটি ভিআইপি আবাসন, গ্যাস সুবিধা, বন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য নমনীয় নিকটবর্তী সুরক্ষা প্রদান করে। এর গতিশীলতা মানে হুমকির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রুত পুনর্বিন্যাস করা সম্ভব। ফিলিস্তিন নামে আর কোনো রাষ্ট্র থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেন বেপরোয়া নেতানিয়াহু। আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করতে যাচ্ছি যে এখানে কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, এই জায়গা আমাদেরই। মায়ালে আদুমিমে একটি ইসরায়েলি বসতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব কথাই বলেছেন নেতানিয়াহু। আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। এই বসতি, যা জেরুজালেমের পূর্বে 12 বর্গ কিলোমিটার জমিতে অবস্থিত, ইস্ট 1 বা E1 নামে পরিচিত। এমনকি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প অনুমোদনও দেন তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দেবে। শুক্রবার 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর এই প্রকল্পে সই করেন, যা পশ্চিম তীরকে 2 ভাগে বিভক্ত করবে। এখানে 3400 নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ওই অঞ্চলের হাজারো ইসরায়েলি বসতি একে অপরের সঙ্গে সংযুক্ত হবে। পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনিরা। তবে 1967 সাল থেকে দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য হয়, এমনকি সেগুলো ইসরায়েলের অনুমোদন পেলেও। আল জাজিরার প্রতিবেদক হামদা সালহুত জানান, এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে। এর ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে দেখা দেবে। উত্তেজনার মধ্যে রাশিয়া বেলারুশের সামরিক মহড়া, সীমান্তে 40,000 সেনা পাঠাচ্ছে পোল্যান্ড। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025 শুরু হওয়ার পূর্ব সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পোল্যান্ড। বর্তমানে সীমান্তে 10,000 সেনা অবস্থান করলেও কয়েক দিনের মধ্যেই তা বেড়ে দাঁড়াবে প্রায় 40,000-এ। বৃহস্পতিবার পোলিশ টেলিভিশন চ্যানেল পলসাট নিউজকে এ তথ্য নিশ্চিত করেন দেশটির জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমচিক। তিনি জানান, এই মহড়াকে কেন্দ্র করে পোল্যান্ড দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যেই নিজেদের সামরিক মহড়ায় 30,000-এর বেশি সেনা অংশ নিয়েছে। তার ভাষায়, রাশিয়া ও বেলারুশের মহড়ার চরিত্র আক্রমণাত্মক, তাই ন্যাটো বাহিনীর উপস্থিতিও অত্যন্ত জরুরি। এদিকে 9 থেকে 10 সেপ্টেম্বর রাতে রাশিয়ার ড্রোন দিয়ে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। সে রাতে মোট 19টি ড্রোন প্রবেশ করে, যার মধ্যে হুমকি স্বরূপ কয়েকটি ভূপাতিত করা হয়। তবে রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, পোল্যান্ডে ভূপাতিত হওয়া ড্রোন রুশ সেনাদের ছিল না। বেলারুশ আবারও বলেছে, কিছু ড্রোন পথ হারিয়ে ওই অঞ্চলে ঢুকে পড়েছিল। এ তথ্য আগেই পোল্যান্ড ও লিথুয়ানিয়াকে জানানো হয়েছিল। ঘটনার পর ইউক্রেন পোল্যান্ডকে আকাশ প্রতিরক্ষা জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন রুশ ড্রোনের মাধ্যমে আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে। ইইউ এর পররাষ্ট্র নীতি প্রধান কায়া কাল্লাস এক বিবৃতিতে বলেন, রাশিয়ার এই ধরনের পদক্ষেপ গুরুতর উস্কানি এবং বেপরোয়া আচরণ, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শক্তিকে হুমকির মুখে ফেলছে। সূত্র দ্য সান। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
15 বছরের শাসনামলে $234 বিলিয়ন পাচারের অভিযোগ করে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। এতে ব্যাংক দখল, ভুয়া ঋণ, হুন্ডি ও দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের বিষয়টি উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট শিরোনামে ডকুমেন্টারিতে আন্দোলনকারীদের পাশাপাশি অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিকরা অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন, এত বিপুল অর্থ কিভাবে বিদেশে চলে গেছে এবং তা ফেরত আনা সম্ভব হবে কিনা। ডকুমেন্টারিতে দেখানো হয়েছে 2024 সালের জুলাইয়ের সরকারি চাকরিতে কোটা নিয়ে বিক্ষোভের পর শেখ হাসিনার শাসনামলে সরকারের দমন পীড়ন ও পুলিশের সহিংসতার প্রেক্ষাপট। জাতিসংঘের তথ্য অনুযায়ী আন্দোলনে অন্তত 1400 মানুষ নিহত হয়েছেন। ডকুমেন্টারিতে শেখ হাসিনা ও ঘনিষ্ঠদের দুর্নীতি তুলে ধরা হয়েছে। অভিযোগ করা হয়েছে তাদের কয়েকজন পরিবার সদস্য যুক্তরাজ্যে বিপুল সম্পত্তি অর্জন করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 300টির বেশি সম্পত্তি যুক্তরাজ্যে শনাক্ত ও জব্দ হয়েছে। অন্তর্বর্তী সরকারের অনুমান 2009 থেকে 2023 সালের মধ্যে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মোশতাক খান বলেন, শাসনামলের শেষ দিকে আওয়ামী লীগ অর্থনীতি ও দখলের নিয়ন্ত্রণ হারিয়েছে। ডকুমেন্টারিতে দেখা যায় শাসকদের ঘনিষ্ঠরা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মাধ্যমে ব্যাংক দখল ও শেয়ার হস্তান্তরের মাধ্যমে সম্পদ দখল করেছেন। এছাড়া পদ্মা সেতু ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়ও উঠে এসেছে। হাসিনার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশে লুট হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া বছরের পর বছর সময় লাগাতে পারে। টাস্ক ফোর্সকে ব্যবসায়ী বা ধনকুবেরদের সঙ্গে সমঝোতা করতে হয়, যা জটিলতা বৃদ্ধি করে। ডকুমেন্টারিতে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদকরা উল্লেখ করেছেন, বিদেশে পদক্ষেপ গ্রহণে যদি অন্যান্য সরকার সহযোগিতা করে তবে সম্পদ উদ্ধারের চাকা ঘুরতে শুরু করবে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যারা শেখ হাসিনার শাসনকালে অর্থ পাচার করেছে তারা ভবিষ্যতের সরকারের উপর ঠিক কতটা প্রভাব বিস্তার করতে পারবে তার উপরই দেশের দুর্নীতির পরিধি নির্ধারণ করবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইয়েমেনের সাথে কিছুতেই পেরে উঠছে না ইসরায়েল, মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। ইসরায়েলের 4 জন মোসাদ এজেন্টকে ফাঁসিতে ঝুলালো ইরান। ইসরায়েলি সেনা ঘাঁটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ব্যর্থ মার্কিন প্যাট্রিয়ট, রাশিয়ার S-400 কিনছে কাতার। ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদের, বললেন নেতানিয়াহু। উত্তেজনার মধ্যে রাশিয়া বেলারুশের সামরিক মহড়া, সীমান্তে 40,000 সেনা পাঠাচ্ছে পোল্যান্ড। চোখের সামনে চুরি, শেখ হাসিনার শাসনামলে পাচার হয় $234 বিলিয়ন। ফিনান্সিয়াল টাইমসের বিস্ফোরক প্রতিবেদন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।